সকালে বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছি, আমি জুলহা জুবায়ের আপনাদের সাথে আছি এবং খুব স্বাভাবিকভাবে হয়তো আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দেখছেন, হাতের মুঠো ফোন কিংবা ট্যাবে বসে আমাদের দেখছেন। প্রতিদিনকার জীবনে প্রতিদিনকার যাপনে এই বিষয়টি খুব কমন, সবচেয়ে বেশি কমন আমরা যখন মেট্রো রেল কিংবা এই জাতীয় কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন নেই, তখন একটা বিষয় খুব কমন থাকে, আমাদের সবার হাতের মুঠোফোন। সেই মুঠোফোনের দিকে আমরা তাকিয়ে থাকি, আমাদের দেহটা দাঁড়িয়ে থেকে একরকম কমার মতো হয়ে যাচ্ছে, তাই না? অ্যাবসলিউটলি দাঁড়িয়ে থেকে কম হয়ে যাচ্ছে আমরা। সবচেয়ে বেশি এই বিষয়টি আপনারা অবলোকন করবেন যখন আপনারা হয়তো ইন্টারন্যাশনালি ট্রাভেল করবেন কোনো প্রান্তে। মেট্রো রেল ওদের যে সিটি রেলগুলো আছে, প্যাডেস্ট্রিয়ান ট্রান্সপোর্টেশন আছে বা প্যাডেস্ট্রিয়ান ওয়াকওয়ে আছে, সবখানেই দেখবেন সবাই কোনো না কোনো ডিভাইসে ব্যস্ত। এবং বিশ্বের এখন উনি অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে ডিভাইস বা স্ক্রিন টাইম কেন্দ্রিক। স্ক্রিন টাইম অ্যাডিকশনটা আসলে আমাদেরকে অনেকগুলো জায়গা থেকে আসলে সমস্যা তৈরি করছে। সেটা তো হচ্ছে প্রথমে আমাদের অ্যাটেনশন স্প্যানটাকে আসলে কমিয়ে দিচ্ছে, আবার অ্যাট দ্য সেম টাইম স্ক্রিন থেকে আসলে আমরা বেরো হতে পারছি। চশমার পাওয়ারও বাড়ছে। এই বিষয়গুলো মাথায় রাখা জরুরি, জীবনের সাথে একদম প্রায়োগিকভাবে সম্পর্কিত এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যে একরকম হুমকি, এই বাস্তবতা নিয়ে আজ আলাপ করতে চাই। তিনজন মানুষ আমাদের সাথে আছেন যারা একটা সমাধানের পথ খুঁজে বের করেছেন, তবে সিদ্ধান্ত আপনার, সেই সমাধান আপনি আপনার জন্য বেছে নিচ্ছেন কিনা। কারা আছেন তাদের সাথে আলাপ করাতে চাই। ডান থেকে পরিচয় করাচ্ছি, আমাদের সাথে আজ সকালে মানুষের অতিথি হিসেবে আছেন টিম মেন্টর অফ টিম অরূপ বিট সৈয়দ মাহবুব হাসান আমিরি, আছেন টিম অরূপ বিটের টিম লিডার মোহাম্মদ শফিল আলম সিদ্দিকী শ্রেষ্ঠ, আছেন টিম অরূপ বিটের সদস্য অরণ্য আবির খান প্রাপ্য। তিনজনকে শুভ সকাল, স্বাগত সকালে বাংলাদেশ। নাম ঠিকঠাক বলেছি তো না? এটা একটা গুরু দায়িত্ব। তো সকালটা আসলে কিভাবে শুরু হয়, যে আপনাকে তুমি শুরু করি। একদম সকালটা যদি আমরা শুরু করতে চাই, যে প্রতিদিন যেটা হয় যে শুরুতেই আমরা একটা স্ক্রিনে চলে যাই। জি, যে টিচার হিসেবে আমি আমার কন্টেন্ট তৈরি করছি, আজকে ক্লাসে গিয়ে আমি কোন সাবজেক্টে ক্লাস নেব, কোন বিষয়টা ক্লাস নেবো, সেটার একটা কন্টেন্ট তৈরি করে তারপর আমি কলেজের দিকে রওনা হই। এইভাবে সকালটাই শুরু হয় আমার। মানে সকালটাই আমাদের কোনো না কোনোভাবে স্ক্রিন দেখেই শুরু হয়। সেটা হয়তো অ্যালার্ম দেখছি, স্নুজ বাটনে প্রেস করছি, অথবা জাস্ট আপডেটগুলো নিয়ে। তো আমার প্রথমে আমি যেটা জানতে চাই শ্রেষ্ঠর কাছে, যে এই যে অরূপ বিট, এই আইডিয়াটা আসলে কোথা থেকে আসলো এবং কেন মনে হলো যে স্ক্রিন টাইম কমানোটা দরকার? তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে অরূপ বিটকে আমি জানতে চাই, আমার নামটা পছন্দ হয়েছে। আচ্ছা, তো অরূপ বিট হচ্ছে আমাদের টিমের নাম। তো অরূপ মানে হচ্ছে, তো আমরা সবাই জানি যে সৌন্দর্যকে বোঝায়, অ্যান্ড বিট মানে হচ্ছে কোরিয়ানে সুন্দর বোঝায়। তো মানে আমাদের মানে আইডিয়াটা এরকম ছিল যে একটা সুন্দর পৃথিবী বিশ্ব গড়ে তোলার জন্য আসলে আমরা কোনো একটা কিছু করব। তো আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিসার্চ অনুযায়ী তো 7 জনের মধ্যে একজনের শিশু হচ্ছে আপনার এখন কারেন্টলি মেন্টাল হেলথ ইস্যু নিয়ে ভুগে। তো এটার আসলে মূল কারণটা কোত্থেকে আসলে আসছে, আপনার মূল রুট হচ্ছে স্ক্রিন টাইম। তো আপনার দিন দিন স্টুডেন্টসদের, টিনেজারদের অ্যাটেনশন স্প্যান ওভারঅল সব কিছুই কমে যাচ্ছে, যার মূলে আছে আপনার হচ্ছে এই স্ক্রিন টাইম। তো এটার জন্য আর কি আমরা একটা প্রজেক্ট করেছি, যেটার নাম হচ্ছে লাইট হাউস। আমরা একটা ওয়েব অ্যাপ বানিয়েছি, যে ওয়েব অ্যাপের মাধ্যমে হচ্ছে আপনার এই যে ডে টু ডে যে হচ্ছে স্ক্রিন টাইমটা, এই স্ক্রিন টাইমটা রিডিউস করা যাবে। এই অ্যাপের মধ্যে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস আছে, যেসব আপনার ফিল আপ করলে আর কি তারা হচ্ছে পয়েন্টস পাবে, অ্যান্ড এখানে লিডার বোর্ড আছে আর কি, মানে গেমিফিকেশনের থ্রুতে যদি হচ্ছে আপনার স্টুডেন্টরা একটু লেস স্ক্রিন টাইম অ্যাবজর্ব করে, এটাই আর কি আমাদের মেইন টার্গেট। চমৎকার। শ্রেষ্ঠ, আপনি যেটা বলছিলেন স্ক্রিন টাইম কমাতে চান আপনারা, কিন্তু আবার ওই অ্যাপের ব্যবহার প্রাপ্য, মানে অ্যাপের ব্যবহারই যদি করলাম তাহলে স্ক্রিন টাইম করলো কি করে? আমি বুঝি না, আমাদেরকে একটু লেমেন টার্মসে বোঝাবেন। না আসলে অ্যাপ বললেই তো আমরা বুঝি স্ক্রিন, অ্যাপ বললেই তো আমরা ডিভাইস বুঝি, তাহলে ঘটনাটা কি ঘটে? তো আমরা ইউজুয়ালি দেখি যে আমরা এখানে স্ক্রিনের মাধ্যমে স্ক্রিন টাইম রিডিউস করছি, যেটা আসলে অযৌক্তিক। তো আমরা কি করেছি, আমরা এই অ্যাপের সাথে একটি হার্ডওয়্যার ইন্টিগ্রেট করেছি, যার মাধ্যমে আমরা স্ক্রিন টাইম আরো কমিয়ে আনতে পারি। এবং এটি আপনি যদি দেখেন যে এটা হচ্ছে আরো লজিক্যাল, কারণ আমরা যদি স্ক্রিনের মাধ্যমে স্ক্রিন টাইম রিডিউস করি, এটা অনেক সময় কাজ করে না। মানে যারা আছে তারা হচ্ছে বাইপাস করার চেষ্টা করবে, অথবা বাইপাস করেও ফেলতে পারে। সো আমরা যদি একটা ছোট হার্ডওয়্যার ইমপ্লিমেন্ট করি, তাহলে আমরা এই জিনিসটাকে ইজিলি সলভ করতে পারবো, এই সমস্যাটাকে সলভ করতে পারবো, এবং আমরা আরো স্ক্রিন টাইম অবশ্যই রিডিউস করতে পারবো। কারণ আমরা যদি এই স্মল একটা হার্ডওয়্যারের মাধ্যমে আমরা যদি এটাকে কোনো কোয়েশ্চেন আস্ক করি, এটা আমাদেরকে টক ব্যাক করবে, মানে কোয়েশ্চেন অ্যান্সার দিবে, সাজেশন দিবে, এবং আমরা ইউজুয়ালি আমাদের ওয়েব অ্যাপে যাই করি সেগুলো আমাদেরকে রেসপন্স করবে। এটা কি একটা অডিও ইনপুট অডিও আউটপুট ডিভাইস নাকি কি মাল্টিপল কি? এটাকে বলা যায় অল ইন ওয়ান চ্যাটবট, এআই কম্প্যানিয়ন।
মানে আপনার হচ্ছে আমরা যদি কোনো একটা কথা বলি আমাদের ওয়েব সার্ভারে সেইটা হচ্ছে আপনার এপিআই কল করে সেটা পাঠায় এবং মানে আমাদের ওয়েবসাইট থেকে রেসপন্স আসে, মানে ওভারঅল আমাদের ওয়েবসাইট যেসব চ্যালেঞ্জেস যেগুলো আছে যেগুলো কি স্ক্রিন টাইম রিডিউস করবে। এখন আমাদের যদি ওয়েব অ্যাপ বা স্ক্রিনের থ্রুতেই যদি চ্যালেঞ্জগুলো দেখতে হয় তাহলে তো দিন শেষে আমরা স্ক্রিনে ইউজ করছি। একদম। এটার জন্য আর কি আমরা হার্ডওয়্যারটা ইমপ্লিমেন্টেশন করেছি, মানে আপনার আমাদের যেসব চ্যালেঞ্জেস আছে তারপর হচ্ছে আমার লাইফটা আসলে কেমন চলছে এই সব কিছু হার্ডওয়্যারটা হচ্ছে আপনার জানে এবং হার্ডওয়্যারটাই আমাদেরকে সাজেস্ট করবে আমাদের কি করা উচিত। চমৎকার। তার মানে হার্ডওয়্যারটা আমার ভয়েস ইনপুট নিচ্ছে, তার মানে এটা ভয়েস ইন্ডিপেন্ডেন্ট। জি। মানে যে কারো ভয়েস এটা ইট ক্যান টেক অ্যাজ এন ইনপুট। And যে কোনো পিচ language। আছে যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো language। বাহ। হার্ডওয়্যারটা কি আমাদের সেলফ ডেভেলপ না আমরা কোনো মডেল ইউজ করেছি? আমাদের হচ্ছে হার্ডওয়্যারটা সেলফ ডেভেলপ, বাট আমরা হচ্ছে এআই এর যে প্রসেসিং গুলো আছে এটার জন্য আমরা ওপেন এআই এর মডেল ইউজ করছি। চমৎকার, এটা খুব স্বাভাবিক কারণ উইল ইজ অলরেডি ইনভেন্টেড। নতুন করে তুমি এরকম আমি 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 উনি এমন এরকম লোক দিচ্ছে করে কেন? দীর্ঘশ্বাস ছাড়লাম কারণ আমি এখনো বুঝিনি বিষয়টা। যদি আমরা একদমই দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করি, কারণ এটা অনেক টেকনিক্যাল টার্ম, সকালবেলা মানে বিষয়টা কি সিরির মতন কাজ করবে? বিষয়টা কি একটা ডিভাইস আছে বাইরে হার্ডওয়্যারের মতন, লাইক আলাদা কোনো একটা স্পিকার বক্স সামথিং লাইক দ্যাট, যেটা আমি এটা- ফিজিক্যালি আমি যেটা কিনে বাইরে যেতে পারবো? ইটস সামথিং জি, লাইক এটা আপনি দ্যাট। নিয়ে যেতে পারবেন এবং এটি কমপ্লিটলি ওয়্যারলেস এবং ওয়াইফাই এর মাধ্যমে কাজ করে। আপনার এটা Okay. কোনো ওয়্যারস লাগে না এবং আপনার কোনো ফোনও লাগে না সাথে, এটা কমপ্লিটলি ওয়্যারলেস। মানে আপনার ওয়াইফাই হলেই যথেষ্ট, যে কোনো এরিয়াতে ওয়াইফাই হলে এটা আপনার সার্ভারের সাথে কানেক্ট করে ইজিলি রেসপন্স ব্যাক করতে পারবে। ওকে, এটা কি তো আমাকে একটা productটা- অ্যাপটা প্রথমে শুধু ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে। আচ্ছা, এখন এটা কি প্রোডাক্ট হিসেবে অলরেডি এসছে না? প্রোটোটাইপ আপনারা ডেভেলপ আমরা করেছেন? prototype develop মার্কেটে अवेलेबल নাকি শুধু প্রোটোটাইপ পর্যন্ত সীমাবদ্ধ? এমভিপি স্টেজ। আচ্ছা, তার মানে ইউ লুকিং ফর অ্যান ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টটা হয়তো এই পুরো রিসার্চটাকে আরএনডিটাকে আরো একটা স্টেপ এগিয়ে নিয়ে যাবে। একটু দর্শকদের বলতে চাই, যেই বাংলাদেশের আগামীর বাংলাদেশের কথা শুনছেন, তারা কি ঘটনা ঘটিয়েছে জানেন? তারা আপনার আমার জীবনটাকে এক ধাপ সহজ করেছে, আর আরো অনেক বেশি মানসিক স্বাস্থ্যের জন্য এদিকে- সহায়ক করেছে। কিভাবে করেছে? অবশ্যই। ধরেন স্ক্রিন টাইমে যেটা হয় আমাদের চোখের উপর চাপ পড়ে, চশমার পাওয়ার বাড়তে থাকে, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসে, তার পাশাপাশি মস্তিষ্কে একটা বিরূপ প্রভাব পড়ে, যেই মস্তিষ্কের বিরূপ প্রভাব আমাদের আর ভাবতে দেয় না। আমরা যা দেখছি ওই 30 বা 5 সেকেন্ডের ওই ক্ষণস্থায়ী মেমোরিতে আমাদের আটকে ফেলে, এবং এটা যখন দীর্ঘ সময় একই চর্চায় আমরা থাকি তখন আমাদের মস্তিষ্ক ঠিক এইভাবেই ট্রেন্ড হয় দ্যাট উই হ্যাভ টু রিমেম্বার এনিথিং অর রিয়াক্ট টু এনিথিং ফর 5 সেকেন্ডস অনলি। তারপর আমাদের রিয়াকশন টাইমও কিন্তু বেড়ে যায়, আমরা রিয়াক্ট করতে ভুলে যাই, আমাদের মস্তিষ্ক প্রসেস করতে ভুলে যায়। এই সামগ্রিক প্রক্রিয়াটাকে রিভার্স ড্রাইভ দেওয়ার জন্যই তারা একটা ডিভাইস করেছে। কি করেছে? আমার ভার্বাল কমিউনিকেশনকে বা আমার মুখ দিয়ে বলা কথাটাকে সে নিবে এবং সেই অনুযায়ী সে অ্যাক্ট করবে। এবার উনি বুঝে গেছেন? একদম এর চেয়ে সহজভাবে আর বোঝানো কারো পক্ষে সম্ভব কিনা এটা স্যারের কাছে জানবো। স্যার একটু মেন্টর হিসেবে আছেন, প্রথম যখন আইডিয়া ফেজে জেনারেটেড হয় তখন আপনার কাছে এসছে, হোয়াট ওয়াজ ইউর রিঅ্যাকশন এন্ড হাউ ডিড ইউ লুক এট ইট? কাদের আইডিয়া ছিল? দুজনের মধ্যে কে আইডিয়াটা আগে? আমরা সবাই একসাথে কাজ করছি। ফার্স্ট রিঅ্যাকশনটা কি ছিল স্যার, এরকম একটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব? জি, ধন্যবাদ আপনাকে। ফার্স্ট রিয়াকশন ছিল যে স্টুডেন্টরা, আমাদের ছাত্ররা যখন আমার কাছে আসলো যে স্যার আমরা এই প্রজেক্টটা নিয়ে কাজ করতে চাই, দক্ষিণ কোরিয়ায় একটা সরকারি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটা কম্পিটিশন হয়, আইকন ওয়ার্ল্ড কন্টেস্ট, সেটাতে আমরা এই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করতে চাই। তখন আমরা বসলাম যে কিভাবে কি কাজ করা যায়। প্রতিনিয়ত প্রতিদিন প্রতি রাতের 12টা 1টা 2টা মানে আমরা মিটিং করেছি যে অ্যাকচুয়ালি কীভাবে কাজটা ইমপ্লিমেন্ট করা যায়, কীভাবে ডেভেলপ করা যায় আরও। তারপরে দেখলাম যে ওদের যে আগ্রহ স্পৃহা এটা অনেক বেশি। তো এখানে কিভাবে এআইটাকে মানে ইন্টিগ্রেট করা যায় পরিপূর্ণভাবে আমাদের জীবনের মধ্যে, এটা আমরা আলোচনা করে একসাথে আমরা তিনজনই আলোচনা করেছি, করে এটাকে ইন্টিগ্রেট করার একটা ব্যবস্থা করেছি। তবে যে ডিভাইসটার কথা বলা হচ্ছে যে এটা ছোট একটা ডিভাইস, যেটা অ্যাভেলেবল না, তবে এটাকে বানানো যায় খুব সহজেই যাবে। এখন আমরা প্রোটোটাইপ আকারে আমাদের কাছে আছে, আমরা সেটা তৈরি করেছি এবং সেটা আমরা তৈরি করে ইমপ্লিমেন্ট করে দেখিয়েছি এবং আমরা প্রথম স্থান পুরস্কার অর্জন করে আসছি কোরিয়া থেকে। বাহ, চমৎকার। যাই হোক, এই বিষয়টা নিয়ে স্যার একটু বিস্তারিত আমরা কথা বলতে চাই, কিন্তু তার আগে প্রয়োজন ছোট্ট একটা বিরতি। ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর সকালে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছি, আমি জুলহা জুবাইর আছি, এবং আমার জন্য কিছুটা ক্ষেত্রেই পুরো ডিসকাশনটা অনেক ওভারওয়েলমিং হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে একটু আপনাদের ব্যাকগ্রাউন্ড স্টোরি দেই। এই যে দুজন অরববিটের টিম মেম্বার এবং তাদের মেন্টর, তারা আইডিয়া ফেজে আইডিয়া সাবমিট করে পার্টিসিপেট করেছিলেন কোরিয়াতে, এবং তাদের সেখানে বলা হয়েছে যে হার্ডওয়্যার ইমপ্লিমেন্ট করে দেখাতে হবে। 24 ঘন্টার মধ্যে তারা কি করেছেন আমি জানি না, কিভাবে করেছেন জানি না, দে কেম আপ উইথ দিস হার্ডওয়্যার, যে হার্ডওয়্যারটা ফার্স্ট পজিশন সিকিউর করেছে। জি, আমরা ফার্স্ট পজিশন।
মানে অনেক বড় আসলে অ্যাচিভমেন্ট। এই ধরনের কম্পিটিশনে যখন আমরা যাই, যখন এরকম আইডিয়া পিচ করি, আর কি কি ইনোভেটিভ আইডিয়া সেখানে ছিল? ওখানে হচ্ছে একটা আইডিয়া ছিল, যেটা হচ্ছে আপনার যারা বৃদ্ধ বয়স্ক ছিল তারা হচ্ছে যাতে আপনার টাইমলি তাদের মেডিসিন যেগুলো আছে সেগুলো হচ্ছে পেয়ে যায়। যেমন একটা বক্সের মতন, যে সেই বক্সটা হচ্ছে আপনার যখন ওষুধ খাওয়ার টাইম হবে তখন অটোমেটিক একটা অ্যালার্ম বেজে ওই দিনের যে ওষুধটা আছে সেটা বের হয়ে যাবে। ওকে, গুড। আরো অনেক নিশ্চয়ই আইডিয়াস ছিল। প্রাপ্যর কাছে একটু জানতে চাই, অরবিট তো ডেফিনেটলি লাইট হাউস ইজ এন অ্যামেজিং স্টেপ দ্যাট ইউ হ্যাভ টেকেন। আর এমন কোনো আইডিয়া দেখেছেন যেটা মনে হয়েছে না এটা আসলে বাংলাদেশে করা গেলে খুব চমৎকার হতো, কিংবা এটা গ্লোবালি করা গেলে খুব চমৎকার হতো, এমন কোনো আইডিয়া? কেন জিজ্ঞেস করছি এটা পরে বলবো, আগে একটু শুনি পার্টিসিপেন্টদের কাছ থেকে। হ্যাঁ, আরো অনেক আইডিয়াই ছিল, কিন্তু এগুলো আইডিয়া হচ্ছে আপনার ওদের দেশ অথবা কোরিয়াতে ইমপ্লিমেন্ট করা আরো ইজিয়ার, কিন্তু বাংলাদেশে Global আসলে scale-এ সম্ভব গ্লোবাল না। স্কেলে সম্ভব না। আচ্ছা, কেন প্রশ্নটা করলাম শ্রেষ্ঠকে একটু বলি। আপনারা যে চমৎকার আইডিয়াটা নিয়েছেন, এইটা প্রি স্কুল থেকে শুরু করে একদম একদম গ্রোন আপ সবাই grown up ব্যবহার সবাই করতে এতে পারবে। ব্যবহার কারণ করতে পারবে। শুধু এআই ইন্টিগ্রেশনের মডিউলটা বা এপিআই যেটা দিয়ে আমি কল করছি তা বদলে গেলেই ইট ক্যান অ্যাক্ট অ্যাজ এ অ্যাসিস্ট্যান্স ডিভাইস অর হোয়াট এভার ইউ ওয়ান্ট টু। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা তো মেডিসিনের সাপোর্টটা দিচ্ছিল, দিস ডিভাইস ক্যান ডু দ্যাট অ্যাজ ওয়েল। একটা টাইমলি একটা রিমাইন্ডার দিল, সো ইটস এ অল ইন ওয়ান প্রজেক্ট। স্যার, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনি আইটি ক্লাবের মডারেটর হিসেবে আছেন, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের আপনি শিক্ষকতাও করছেন, সেই দৃষ্টিকোণ থেকে একটু জানতে চাই, দে উইল পাস আউট, একজন এইচএস করছে, তার এইচএস শেষ হয়ে যাবে, একজন স্কুল থেকে এইচএস করে হয়তো নেক্সট ফেজে যাবে, প্রোডাক্ট বা প্রোটোটাইপ কি প্রোটোটাইপ পর্যন্ত থাকবে না নেক্সট প্ল্যানটা আপনাদের কি? কারণ ওরা যখন হায়ার স্টাডিজে যাবে তখন তো আর স্বাভাবিকভাবেই এঙ্গেজমেন্টটা অন্যরকম হয়ে যাবে, ওনারশিপকে ক্লেম করবে, তখন এটা অনেকগুলো প্রশ্ন সামনে এসে দাঁড়ায় না? একটু স্যার আপনার কাছ থেকে শুনি, প্ল্যানটা কি? এখন আমাদের প্রোটোটাইপটা আমাদের হাতে থাকবে, এবং ওনারশিপ বলতে যে আমাদের যে অরবিট টিম আছে, আমাদের অরবিট টিমেরই সেই ওনারশিপটা থাকবে সবসময়। যদি বাজারজাতকরণ বা কোনো এরকম প্রক্রিয়া সুযোগ পাই আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং আমাদের টিমের পক্ষ থেকে, সেটা আমরা অবশ্যই করব, সুযোগ থাকবে এটা করার জন্য। আর এখানে এআই যে বিষয়টা আসছে, এআই শিক্ষার্থীরা যেভাবে এআই ব্যবহার করছে, এই এআই ব্যবহারটাকে যথাযথভাবে, যে আমরা একজনে একটা অ্যাপ ব্যবহার করে একটা ছোটোখাটো কাজ করছে বা এটা করছে, নকল করছে বা এটা সেটা করছে, এটা যেন না করে যেন যথাযথ কাজটা করা যায়, এটা হচ্ছে মূলত আমাদের টার্গেট। এআই নিয়ে কাজ করা, এআই রোবোটিক্স, এই বিষয়গুলি নিয়ে কাজ করা। আমাদের কলেজে এরকম আরও অনেকগুলি টিম আছে, আমরা এই কম্পিটিশনে 4-5টা টিম অ্যাপ্লাই করেছিল, এর মধ্যে আমাদের যে অরবিট টিম, আমরা এই টিমটাই সিলেক্টেড হয়েছে ফর ফাইনাল। তো আমরা আইটি ক্লাব কন্টিনিউয়াসলি বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার করে থাকি এই বিষয়গুলি নিয়ে। যেমন প্রতি মাসে কমপক্ষে 1টা বা 2টা সেমিনার বা ওয়ার্কশপ হয়ে থাকে এআই রোবোটিক্স। এখন বর্তমানে এটাই আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। এর আগে অবশ্য আমরা টেকনিক্যাল বা টেকনোলজির অনেক বিষয়গুলি যখন সামনে আসে, সেগুলি আমরা ওয়ার্কশপ সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদেরকে আগ্রহ এনকারেজ করে গড়ে তুলি। আমরা ষষ্ঠ প্রাপ্যর কাছে একটু শুনি ওদের প্ল্যান। হ্যাঁ হ্যাঁ, তাদের কাছে কি জানতে চাইবো, হচ্ছে প্রথম জিনিসটা বুঝতে চাচ্ছি যে এআইটা আসলে এখন আমাদের লাইফের একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে যাচ্ছে, আমরা ইচ্ছা করলেও সেটাকে অ্যাভয়েড করতে পারছি না। কিন্তু দেখা যায় যে স্টুডেন্টদের ক্ষেত্রে এআই এর ব্যবহারটা আসলে খুবই সীমিত আকারে তারা চিন্তা করে প্রজেক্ট রিপোর্ট লেখার ক্ষেত্রে, এর বাইরে হয়তো খুব বেশি তারা ভাবে না। এই ভাবনার জগৎটা আসলে কিভাবে উন্মুক্ত করা যায়, যে এআই শুধুমাত্র অ্যাসাইনমেন্ট এবং রিপোর্ট লেখার বিষয় না, তার থেকে অনেক বেশি কাজ এআই দিয়ে করা সম্ভব। এআই কিন্তু অ্যাকচুয়ালি একটা টুল, যেটা হচ্ছে লাইক আমি যদি বলি আমাদের আগে যেসব রিপিটেশন কাজ ছিল সেসব কাজকে অনেক সহজ করে দিয়েছে। সেটা হতে পারে আপনার লেখার কাজ, সেটা হতে পারে কোন একটা রিসার্চ বেসড কাজ। এখন যদি আমরা কোনো একটা কিছু শিখতে চাই, আগে আমাদের কি করতে হতো? আগে আমাদের গুগলে অনেক কষ্ট করে সার্চ করতে হতো, আসলে জিনিসটা নিয়ে আসলে অ্যাকচুয়াল যে রিসোর্সগুলো আছে সেগুলো খুঁজে বের করতে হতো। এখন এআই এর কারণে কিন্তু জিনিসগুলো অনেক সহজ হয়ে গিয়েছে। আমরা জাস্ট যেটা শিখতে চাই, আমরা যদি সেটা এআইকে বলি, আমরা প্রপার গাইডলাইন হচ্ছে পেয়ে যাব। এখন এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি শিক্ষার্থীরা কীভাবে অন্য কিছু শিখতে পারবে এটার উপর কমপ্লিট ডিপেন্ড করে তাদের মাইন্ডসেটের উপর। এখন স্কুল কলেজ থেকেই ওই রকম ধারণা তাদেরকে আসলে নিতে হবে যে আসলে এআই দিয়ে অনেক কিছুই করা সম্ভব, শুধুমাত্র রিসার্চ বা হচ্ছে আপনার হোমওয়ার্ক করা বা এই টাইপের জিনিসটা সীমাবদ্ধ না। আপনার এই এআই এর কারণে তারা হচ্ছে গ্লোবালি অনেক কিছুই করতে পারবে, সেটা আপনার মানে
আনইম্যাজিনেবল, মানে ইমাজিনও করা যাবে না। ইটস অ্যান ওপেন, কি বলবো, ইউনিভার্স, যেটা হ্যাঁ। করা যেতে পারে। একটু প্রাপ্যর কাছে যাই। প্রাপ্য, এর ব্যবহার যখনই আসে একটা বিষয় আমাদের সামনে এসে দাঁড়ায়, তা হচ্ছে ইথিক্যাল ইউজ অফ এআই। হ্যাঁ, কেন অ্যাসাইনমেন্ট লিখে সাবমিট করে দিচ্ছে, তার নিজস্ব কোনো ইনপুটই সেখানে নেই, এটাকে কিভাবে চেঞ্জ করা যায়? Yeah. এটাকে এটা তো একটা প্রশ্ন, সেই প্রশ্নের সাথে আরেকটা অ্যাডিশন আছে। যেহেতু এই ডিভাইসটি একদম প্রাইমারি থেকে শুরু করে পোস্ট প্রাইমারি এবং হাই স্টাডিজ সবার পর্যন্ত অ্যাক্সেসিবল থাকবে, এবং সব ইউজারের এথিক্যাল নলেজ বা নো হাউ একরকম হবে, এটা ভাবাটাও ভুল। যেহেতু দিস এআই ইজ কমন এআই ফর এভরিওয়ান, এটাকে আমরা নিরাপদ রেখেছি বা নিরাপদ রাখবার জন্য কিছু চিন্তা করেছি কিনা? জি, আমরা এটা অলরেডি আমাদের সিস্টেমে ইমপ্লিমেন্ট করা আছে যে আমরা এখানে যদি আনএথিক্যাল কোনো কোয়েশ্চেন অথবা কোনো কিছু আস্ক করি, তাহলে এটা আমাদেরকে রিপ্লাই ব্যাক করবে না। যেমন আনএথিক্যাল এই বেঞ্চমার্কিংটা আপনারা কিভাবে সেট করেছেন? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আমরা সোশ্যাল নর্ম, হ্যাঁ, সোশ্যাল ডেটা ইনপুট করেছি, যেমন মানুষ এটা আস্ক করতে পারে, যেমন মানে হার্মফুল কিছু আস্ক করতে পারে, যেটা হচ্ছে আনএথিক্যাল হবে অবশ্যই। তো এটা যদি এআই প্রম্পটটা নেয়, তখন এটা চিন্তা করে বলবে যে কি না, আমি এটার অ্যান্সার দিতে পারবো না, সরি, তুমি অন্য কোনো কোয়েশ্চেন আস্ক করতে পারো আমাকে। বাহ, চমৎকার। মানে সে নিজের মতো নিজের একটা ফিল্টার ইউজ করছে, যে ফিল্টার দিয়ে সে আমার নুইসেন্সগুলোকে সিস্টেমের বাইরে রাখবে, তাই তো? চমৎকার। এই গল্পে আমরা ফিরবো, একটা বিরতির সময় আমাদের হয়েছে। ফিরছে করে সাথেই থাকুন। বিরতির পর আর একবার স্বাগত সকালের বাংলাদেশ। জুলা জুবাইর আপনাদের সাথে আছে, এবং আমি আছি রুনি, এবং আমাদের সাথে আছে অরূপবিদ টিম, যাদের সাথে আমরা কথা বলছিলাম তাদের এই অ্যামেজিং ইনোভেশন এবং অ্যাচিভমেন্ট নিয়ে। পুরো প্রক্রিয়ার যাত্রাটা একটু জানতে চাইবো। তবে বিরতিতে যাওয়ার আগে প্রাপ্য বলছিল যদি এর সাথে কোনো সংযুক্তি থাকে শ্রেষ্ঠ, আপনার কাছ থেকে একটু শুনি। এথিক্যাল গাইডলাইনে তো আপনার হচ্ছে সেনসিটিভ কোনো ইনফরমেশন যদি আপনার হচ্ছে ইউজার শেয়ার করে, আমাদের এখানে একটা র্যাগ আছে, এটা জাস্ট একটা এআই না, তো র্যাগটা হচ্ছে ওই সেনসিটিভ ইনফরমেশনগুলোকে আউট করে দেয়। এখন যদি এমন কোনো সেনসিটিভ ইনফরমেশন হয় যেটা আর কি ইউজারের জন্য হার্মফুল বা ইউজারের মানসিক আপনার দৃষ্টিভঙ্গি অন্যদিকে যাচ্ছে, এটার জন্য আমাদের কাছে সলিউশন আছে। তো আমাদের এই কমপ্লিট যে রেজিস্ট্রেশন প্রসেসে আপনার অবশ্যই একজন প্যারেন্ট অথবা একজন টিচারকে অ্যাড করতে হয়। তো প্যারেন্ট বা টিচারকে অ্যাড করার পর তখন আপনার যখন স্টুডেন্ট কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন দিয়ে যাবে, সেটা হতে পারে তার মানসিক অন্যদিকে যাচ্ছে, সে হতে পারে সে সুইসাইডের কথা ভাবছে, তখনই আপনার প্যারেন্ট বা টিচারের যে পোর্টাল আছে সেখানে নোটিফিকেশন যাবে যে আপনার সন্তান বা আপনার স্টুডেন্ট কিন্তু একটু অন্যরকমভাবে বাট ভাবছে। হি নিডস অ্যাসিস্ট্যান্স। ইয়েস, এক্স্যাক্টলি। ওকে, দ্যাটস ওয়ান্ডারফুল। আসলে আমার মনে হয় মানে এটা আমাদের অনেকগুলো চিন্তাকে আসলে কমিয়ে দিল, যেটা সেফগার্ডিং এর বিষয়টা আসলে এখানে। আমি আরো ভয় পেতে শুরু করলাম। স্কাইনেট ইজ গেটিং অ্যাক্টিভেটেড, জোকস অ্যাপার্ট, কামিং ব্যাক টু দ্য হোল ডিসকাশন। একটু জানতে চাই পুরো জার্নিটা কেমন ছিল। স্যার তো বললেন আপনারা পার্টিসিপেট করতে গেছেন, পুরো জার্নিটা একটু বলবেন। কতগুলো টিম ছিল, কতগুলো দেশ ছিল, মানে জাজমেন্ট প্রসেসটা কি ছিল? আচ্ছা, টোটাল অ্যারাউন্ড 35 থেকে 36টা দেশ ফার্স্টে হচ্ছে আপনার প্রপোজাল সাবমিট করে। দেশ থেকে টোটাল আপনার 300-র কাছাকাছি প্রপোজাল থাকে। তো সেই প্রপোজাল থেকে অ্যারাউন্ড তারা 15 দিনের মতন সময় নিয়ে টোটাল টপ 10 টিম হচ্ছে সিলেক্ট করে। তো টপ 10 টিম হচ্ছে সরাসরি আপনার দক্ষিণ কোরিয়াতে পার্টিসিপেট করে অগস্ট মাসের 1 তারিখ থেকে 8 তারিখ। তো আমরা আর কি সেই টপ 10 টিমের মধ্যে একটা টিম ছিলাম। তো ওখানে আর কি আমরা টোটাল 5-6 দিন হচ্ছে কোলাবোরেশনের পর আমরা ফাইনাল ওখানে এক পোস্টার ডিজাইন করি অ্যান্ড কমপ্লিট প্রজেক্টটা একটা সম্পূর্ণ রূপে আমরা আনি। তো তারপর ফাইনাল প্রেজেন্টেশন দিই। ফাইনাল প্রেজেন্টেশনের মাধ্যমে ওখানে জাজেস ছিল বিভিন্ন ইউনিভার্সিটির, তারপর আপনার মিনিস্টার ছিল, কোরিয়ান এডুকেশন মিনিস্টার ডিরেক্টর ছিল। তো তারা ওভারঅল সব কিছু প্রেজেন্টেশন মিলে আমরা ফার্স্ট প্রাইজটা অর্জন করি এবং আমাদেরকে শেষে মিনিস্টার অফ কোরিয়ান এডুকেশন আমাদেরকে প্রাইজটা দেয়। বাহ, চমৎকার। একটু স্যারের কাছ থেকে শুনতে চাই। স্যার, আপনি যখন আপনার টিম নিয়ে গেছেন অ্যাজ এ মেন্টর, এরকম আরও তো ডিফারেন্ট মেন্টরসরা এসছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, সিগনিফিকেন্ট কোনো পার্থক্য দেখেছেন আপনি পার্টিসিপেন্টদের মধ্যে, রিজন ওয়াইজ, এডুকেশনাল সিস্টেম ওয়াইজ কোনো পার্থক্য দেখেছেন? অবশ্যই পার্থক্য ছিল। শিক্ষার্থীদের মধ্যে আমরা 10টা-11টা দেশের, কোরিয়া সহ 11টা দেশের শিক্ষার্থীদেরকে আমরা এখানে দেখেছি। প্রত্যেকটা দেশের শিক্ষার্থীদের থিঙ্কিং গ্রাউন্ডটা, এক একটা দেশের শিক্ষার্থীর থিঙ্কিং গ্রাউন্ড এক এক রকম। তো আমি দেখেছি যে আমাদের শিক্ষার্থীদের যে থিঙ্কিং গ্রাউন্ডটা, এটা অনেকটা হাই লেভেলের। অনেকে আছে যে এডুকেশন সিস্টেমের উপর এটা ডিপেন্ড করে যে কোন দেশে এডুকেশন সিস্টেমে কীরকম কেমন হয়। তো আমাদের সাউথ কোরিয়া, বাংলাদেশ বা এরকম কয়েকটা দেশ আছে, তাদের থিঙ্কিং গ্রাউন্ডটা অনেক বেটার। তো তারা যে কোনো সময় ইনস্ট্যান্ট
ওরা থিঙ্কিং করে একটা কিছু ইমপ্লিমেন্ট করতে পারে, লাইক অ্যাজ আমাদের যে হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনটা ছিল সেটা 24 ঘন্টার মধ্যে ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে, এবং তাদের প্রোটোটাইপটা তৈরি করার জন্য একটা 3D প্রিন্টার ব্যবহার করেছে। 3D প্রিন্টার ব্যবহার করে সেটাকে কাজ করেছে। তো এই কাজটা হচ্ছে মূলত দেশের একটা শিক্ষা ব্যবস্থার উপরে ডিপেন্ড করে, যে অ্যাকচুয়ালি কিভাবে ওরা চিন্তা ভাবনা করবে। আমাদের দেশে যদি শিক্ষার্থীরা সুযোগ পায় বা থিঙ্কিং গ্রাউন্ড তৈরি করার জায়গা পায়, ওরা অনেক ভালো করবে, যেটা আমাদের ছাত্ররা করে দেখিয়েছে, যে আমাদের এখানে থিঙ্কিং গ্রাউন্ড আমরা তৈরি করতে পারছি। স্যার, প্রতিষ্ঠান হিসেবে আপনাদের উপরেও কিছুটা কৃতিত্ব বর্তায়। আপনারা অবশ্যই, চমৎকার একটা অবশ্যই। কাজ করেছেন। স্টুডেন্টদের অ্যাপার্ট ফ্রম রেগুলার এডুকেশন বা রেগুলার এডুকেশনের যেই অ্যাক্টিভিটিসগুলো আছে, তার বাইরে এরকম চিন্তার একটা উইন্ডো তৈরি করে দিয়েছেন আপনারা। প্যারেন্টসরা কি অ্যাকর্ডিং টু রেসপন্স করছেন, মানে দে আর হ্যাপি অ্যাবাউট ইট? জি, তারা সবাই হ্যাপি, এবং সে তাদের বাবা মারা আরও উৎসাহ প্রদান করছেন আমাদেরকে সহ, যে আরও কিভাবে আরও বেশি ডেভেলপ করা যায়, আরও বেশি কিছু তৈরি করা যায়, সেটা নিয়ে সব সময় ভাবেন। তাহলে অরবিটের আসলে নেক্সট প্রজেক্ট কি? কি আসছে? লাইট হাউসের কি হচ্ছে? নেক্সট ফেজ কি? প্রোডাকশনে যাচ্ছি, কি করব? এখন আমরা কারেন্টলি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টে আছি। আমরা দেখছি আসলে কোন কোন জায়গায় সমস্যা আর কি থাকতে পারে, বা কোন কোন জায়গায় আসলে আমাদের রিস্ক থাকতে পারে, এইসব ফ্যাক্টর নিয়ে আমরা ভাবছি। এর পাশাপাশি আমরা আর কি ভাবছি যে আসলে অন্য একটা প্রজেক্ট নিয়ে কাজ করার, সেটা হচ্ছে আপনার এক্সেসিভ ইউজ অফ এআই কিন্তু আসলে মানুষদেরকে আপনার সৃজনশীলতা থেকে অনেক দূরে সরাই দিচ্ছে। তো এটা নিয়ে আসলে কিভাবে কি করা যায়, বা আমাদের অরবিটের সাথে কিভাবে কি আপনার ইমপ্লিমেন্টেশন করা যায়, যাতে আপনার অরবিটের যে আমাদের যে ডিভাইসটা আছে, এই ডিভাইসের মাধ্যমে যদি তারা আরো একটু ক্রিয়েটিভ হতে পারে, এটা হতে পারে তারা নতুন দুটো জিনিস যদি শিখতে পারে, নতুন দুটো কাজ করা যদি শিখতে পারে, এই জন্য আমরা একটা লার্নিং সেন্টার নিয়ে ভাবছি, যেটা আমাদের ডিভাইসে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। লার্নিং সেন্টার। আপনারা যখন গল্পটা বলতে শুরু করেছিলেন তখনই আমার মনে হচ্ছিল ইট ক্যান বি এ ভার্চুয়াল টিচার অ্যাজ ওয়েল। ওইভাবে এটাকে চমৎকারভাবে বাংলাদেশে ব্যাপ্তি দেওয়া যেতে পারে। ভার্সন 2 তে ওটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এই যে বলে দিলাম। প্রাপ্য একটু শুনতে চাই, যেটা শ্রেষ্ঠর কাছ থেকে শুনছিলাম, আপনাদের ফ্যাকাল্টিও বলছিলেন আপনি স্কুল কমপ্লিট করে কলেজে স্টেপ ইন করবেন, নিশ্চয়ই আপনার উইন্ডোটা আরো অনেক বড়। আপনি আরো 2 বছর ক্লাবকে পাচ্ছেন, 2 বছর আরো এঙ্গেজমেন্টের সুযোগ পাচ্ছেন। অরবিটের ডেভেলপমেন্ট নাকি নতুন কিছু চিন্তা করছেন? অবশ্যই অরবিটের ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করব আমি, এবং অরবিট ভার্সন 2 তে আরো নতুন নতুন ফিচার্স, এবং আমরা কিভাবে মানে কোন কোন জায়গায় আমরা পিছিয়ে পড়েছিলাম সেই জায়গাগুলোকে দেখে আমরা আরো আপগ্রেডেড ভার্সনটা যাতে আনতে পারি, ওইটার উপর কাজ করব। আমরা আসলে যেটা বুঝতে চাচ্ছি যে এইটা তো আসলে ঢাকা কেন্দ্রিক, ঢাকার বাইরের স্কুলগুলোতে কি সম্ভব স্টুডেন্টদেরকে এআই বা রোবোটিক্সের মধ্যে ইন্টারেস্ট নিয়ে আসা বা সেই সুযোগটা তাদেরকে দেয়া? তো কি জি, মনে হয়? অবশ্যই সম্ভব। ওনারা যদি ফার্স্টে ম্যাথ, ফিজিক্স এগুলো শেষ করে বেসিক প্রবলেম সলভিং স্কিলস করার পর শেষ করার পরে ওরা যদি প্রোগ্রামিং স্টার্ট করে, দেন আস্তে আস্তে ওরা রোবোটিক্স, ইলেকট্রনিক্স এগুলোর সাথে ধারণা নিয়ে কাজ করতে পারে, এবং আস্তে আস্তে রোবট বিল্ড করতে পারে, অ্যাকচুয়াল প্রবলেম সলভিং রোবট বিল্ড করতে পারে, এবং এগুলোর মাধ্যমে আমরা দেখতে পারি যে অনেকেই লার্ন করতে পারবে রোবোটিক্স জিনিসটা। এটা অতটা হার্ড না আসলে, ওরা যদি জার্নিটা স্টার্ট করে তাহলে ওদের জন্য আরো ইজিয়ার হবে ফিউচার। 24 ঘন্টার মধ্যে তোর প্রোটোটাইপ বানিয়ে ফেলছেন, হার্ড হলে কি আর পারতেন নাকি? মানে যেভাবে বলছে, মানে এই মানে কিছু বলার না, নেই আর কি। ঠিকই আছে, আপনারা ওদের যারা জন্য কাজ hard করেন, না। হ্যাঁ আপনারা যারা কাজ করেন আপনারা জানেন, হাসতে হাসতে তারা যেটা বলে ফেললো একদম কঠিন না। তবে হ্যাঁ, একটা চমৎকার অধ্যায়ের শুরু হলো। সেই অধ্যায়ের রিপিটেশন যদি আমরা করতে পারি, তাহলে এই যে মেধার সংক্রমণ, এই মুহূর্তে বাংলাদেশে মেধার সংক্রমণের কোনো বিকল্প নেই, কারণ অন্য অনেক সংক্রমণ আমরা দেখছি। মেধা সংক্রমিত হোক, এটা আমাদের সামগ্রিক অবস্থার একটা পরিবর্তন মানোন্নয়ন আনবে। হবে। মানোন্নয়ন হ্যাঁ, হবে। শ্রেষ্ঠ কিছু বলছিলেন। প্লিজ। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আপনার প্রযুক্তিগত যে শিক্ষাটা বা এআই সম্পর্কে যে নলেজটা, সেটাকে আর হচ্ছে আমাদের যে কারিকুলাম, এই দুটোকে আপনার একই সাথে বাউন্ড এখন আর করার সময় নেই। এখন দুটোকে আলাদাভাবে একইভাবে আপনার গুরুত্ব প্রদান করতে হবে। যে আসলে যে একটা পড়াশোনার লেভেল পার করার পর আমি এআই নিয়ে জানবো বা হচ্ছে প্রযুক্তি নিয়ে জানবো, এখন আর কারেন্ট ওয়ার্ল্ডে এটার আর সময় নেই। এখন একই সাথে দুটোকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে, যে আপনার একই সাথে সবারই এআই নলেজটা থাকা অত্যন্ত প্রয়োজন, এর পাশাপাশি রোবোটিক্স সম্পর্কে জানা অত্যন্ত প্রয়োজন। তো এটাকে আর কি এভাবে বইয়ের জ্ঞান বা হচ্ছে আপনার কারিকুলামের জ্ঞান এভাবে আর ভাবা যাবে না আর কি। মানে এটা আসলে আমার একটা এডুকেশনাল, মানে আমার থিওরির সাথে প্র্যাকটিক্যাল যখন আমি করছি, সেটা পাশাপাশি আমার সাইমেন্টেনিয়াসলি আসলে যাবে। স্যার, আসলে আমাদের সবার যে প্রথম চিন্তা সেটা হচ্ছে যে এআই আসলে, রোবটস আসলে আমাদের চাকরির কি হবে?
এখন যদি টিচার অ্যাসিস্ট্যান্ট চলে আসে, লাইট হাউস যদি নিয়ে আসে, তাহলে আপনার আর আমার কি প্রয়োজন? মানে উনিও ফ্যাকাল্টি, আপনিও ফ্যাকাল্টি, আপনাদের কি তাহলে প্রয়োজন? আমাদের তো আমাদের কোনো প্রয়োজন থাকছে টেনশন না। নেই। এই যে একটা ভয়, এই ভয়টা থেকে আসলে আমরা কিভাবে বের হতে পারি? এইটা আসলে কোনো বিকল্প না, এটা হচ্ছে আমাদের সহায়ক সহযোগী হিসাবে আমরা সেটা ব্যবহার করতে পারি বা আমরা করে আসছি এখন পর্যন্ত, এবং ভবিষ্যতে সেটা হবে সহায়ক হিসাবে কাজ করবে। যে আমি এটাকে কিভাবে পরিচালনা করব, ওইটা এআই যেভাবে আমি চাই সেভাবে এআই কাজ করবে, সেটাই হয়ে থাকে। এবং আমরা যে কাজগুলি করছি, কাজগুলির সহায়ক হিসাবে কাজ করছে। যেমন আমি একটা যদি প্রেজেন্টেশন, ক্লাস কন্টেন্ট বানাতে চাই, তো ক্লাস কন্টেন্ট বানানোর জন্য আমাকে অনেক কোড করে আমি একটা গেম বানালাম, কিন্তু এআইকে যদি বলি যে আমাকে একটু সহযোগিতা করো, তুমি এটা কোডটাকে আমার বানিয়ে দাও, একটা প্রোটোটাইপ বানিয়ে দাও আমাকে, যে আমি ক্লাসটা নিতে পারি, ছোট একটা গেম বানিয়ে দাও। এটা খুব সহজে, যেটা আমি একদিনে কোড করে করতাম সেটা আমি 2 মিনিটে করে ফেলতে পারছি। তো যেটা হচ্ছে, এটা এআই আমাকে সহযোগিতা করবে এবং আমাকে কাজ করার জন্য, আমি আরও ভালোভাবে ডেলিভার দেওয়ার জন্য আমার ক্লাসটাকে এআই সহযোগিতা করছে। আর ওই সময়টা বেঁচে গেলে ওটাতে ডুম স্ক্রোলিং না করে একটা বই পড়ে ফেললাম, অথবা এই যে অরূপ বিটের হেল্প দিয়ে নতুন কিছু শিখে ফেলা যায়। যাই হোক দর্শক, আজকে এখানে ইতি টানতে চাই, বাট হ্যাটস অফ টু ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ চমৎকার এভাবে ভাবার জন্য, চমৎকার এভাবে চিন্তা করবার জন্য, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে 24 ঘন্টার মধ্যে একটা প্রোটোটাইপ বানিয়ে ফেলার জন্য, এবং বাংলাদেশের পতাকাটাকে বিশ্ব দরবারে এভাবে উপস্থাপন করবার জন্য। ব্র্যান্ডিং বাংলাদেশ নিয়ে আপনারা অনেকেই হয়তো কাজ করেন, কিন্তু এই যে এখানে যারা বসেছিল, প্রাপ্য, শ্রেষ্ঠ কিংবা স্যার আমিরি, ওনারা হচ্ছেন বাংলাদেশের আনসাং হিরোজ, যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নীরবে নিবৃত্তে কাজ করে যাচ্ছেন, স্বীকৃতিও বাংলাদেশের জন্য আনছেন। কিন্তু প্রশ্নটা থেকে যায়, দিন শেষে এই মেধাটা দেশের সীমারেখায় থাকবে তো, নাকি কোনো রকম সামাজিক চাপ, কোনো রকম অনিশ্চয়তা কিংবা কোনো রকম সিস্টেমের রিঅ্যাকশন তাদেরকে অনুপ্রাণিত করবে দেশ ছেড়ে অন্য কোনো প্রান্তে পাড়ি জমাতে? প্রশ্নগুলোর উত্তরও যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তারা খুঁজলে দেখবেন যে এআই নির্ভর বাংলাদেশের আগামী আমরা চিন্তা করছি, তার কারিগরেরা একটু একটু করে প্রস্ফুটিত হচ্ছে। খুঁজে নিন তাদের, আর বাংলাদেশের আগামীটা অনেক বেশি সুন্দর হবে। ইতি টানছি আজ এখানে, ভালো থাকবেন সবাই, শুভ সকাল।